মানে এইটা চট করেই কি বিশ্বাস করা যায়? এতগুলো দল কি বিশাল বিশাল, তারা মিলে সরকার সরাতে পারলো না, আর ছাত্ররা যাদের কোনো সংগঠনই নাই তারা নামলো আর ছাত্ররা তাদের পেছনে চলে গেল। কি কারণে? তার মানে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় কোনো দুর্বলতা আছে যেটা দেখে সাধারণ মানুষ আস্থা দিতে পারেনি, অথবা এই ছাত্রদের মধ্যে সত্যি সত্যি ওই যেরকম ডক্টর ইউনূস একজন উপদেষ্টা সম্পর্কে বলেন না, বিশেষভাবে পরিকল্পনাকারী। এই বিশেষভাবে পরিকল্পনার দিকও এখন বুঝতে হবে। মানুষের মধ্যে এখন নানা রকম প্রশ্ন তৈরি হচ্ছে। আমাদের দেশের মধ্যে বাইরের কারো ইনফ্লুয়েন্স বড় হচ্ছে কি? সেটা যদি হয় তাহলে এখন থেকেই সজাগ সতর্ক থাকা দরকার। আমরা একটা সিস্টেমের মধ্যে আসবো, আমাদের যে সমস্ত প্রশ্ন আছে সেগুলোর জবাবকে দেবে, এগুলো কোনো কিছুই জানি না। তখন রাজনৈতিক দলগুলো কিভাবে তাদের রাজনীতিকে বিজয়ী করবে সেটা দরকার। আমরা রাজনীতি বর্জিত একটা সমাজ চাই না। আমরা জানি রাজনীতি হচ্ছে সমাজের কর্ণধার। আমরা দেখেছি রাজনীতি সংস্কৃতি গঠন করে, রাজনীতি ক্রীড়া জগৎ নিয়ন্ত্রণ করে, রাজনীতি অর্থনীতিকে গঠন করে। রাজনীতি এই জন্যই কমান্ডার অফ দ্য সোসাইটি। সেই রাজনীতিকে অপছন্দ করেন মানুষগুলো দেশ চালাচ্ছেন, এবং সেটা প্রকাশ্য বলতে গেলে এইটা আমাদের জন্য সুখকর হতে পারে না। এই রকম একটা গ্যাদারিংয়ের সুবিধা হচ্ছে এইখানে আপনি এই রকম কথা আলোচনা করতে পারেন। একটা জনসভার মধ্যে এই রকম বক্তৃতা করলে ওই বক্তা 5 মিনিটের বেশি কথাই বলতে পারবেন না, কারণ জনসভায় এই বক্তাকে এমন কথা বলতে হবে যাতে শ্রোতারা চাঙ্গা হয়ে যায়, যাতে উত্তেজিত হয়, মনে করে এই লড়াই করতে হবে, এইবার আমরা জিতব। গরম বক্তা মেঠো বক্তা না হলে জনসভায় যাওয়া যায় না। কিন্তু আপনি আপনার রাজনীতিকে পর্যালোচনা করবেন, বুঝবেন, এবং একটা বোদ্ধাশ্রেণী তৈরি করবেন যারা আগামী দিনের রাজনীতিকে একটা পরিশীলিত পজিটিভ দিকে নিয়ে যেতে পারে। সেই জন্যেই আমি আপনাদের বলছি যে আমাদের এই বইটা পড়া দরকার, কারণ অতীতের কথা উনি বলেছেন। যদিও আমি মনে করি অতীতের মূল্যায়ন করায় আমাদের একটু সমস্যা, এই আমরা সবাই নিতে পারবো না। মানে এইটা চট করেই কি বিশ্বাস করা যায়? এতগুলো দল কি বিশাল বিশাল, তারা মিলে সরকার সরাতে পারলো না, আর ছাত্ররা যাদের কোনো সংগঠনই নাই তারা নামলো আর ছাত্ররা তাদের পেছনে চলে গেল। কি কারণে? তার মানে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় কোনো দুর্বলতা আছে যেটা দেখে সাধারণ মানুষ আস্থা দিতে পারেনি, অথবা এই ছাত্রদের মধ্যে সত্যি সত্যি ওই যেরকম ডক্টর ইউনূস একজন উপদেষ্টা সম্পর্কে বলেন না, বিশেষভাবে পরিকল্পনাকারী। এই বিশেষভাবে পরিকল্পনার দিকও এখন বুঝতে হবে। মানুষের মধ্যে এখন নানা রকম প্রশ্ন তৈরি হচ্ছে। আমাদের দেশের মধ্যে বাইরের কারো ইনফ্লুয়েন্স বড় হচ্ছে কি? সেটা যদি হয় তাহলে এখন থেকেই সজাগ সতর্ক থাকা দরকার। আমি এই বইয়ের প্রচার কামনা করি। আমি চাই যে এটা রাজনৈতিক কর্মীরা যারা কাজ করছেন তারা পড়ুক। তার সাথে সাথে আমি মনে করি এই বই পড়ে তারা যাতে আগামী দিন সম্পর্কেও ভাবতে পারেন, তারও একটা দিক নির্দেশনা তৈরি হোক। যেহেতু মাহমুদুল্লাহ ভাইয়ের শরীরটাও ভালো নয়, তাড়াতাড়ি ওনাকে চলে যেতে হবে, তারপরেও সবাই বেশি দিয়েছি, তার জন্য ক্ষমা চাইছি। খোদা হাফেজ। শ্রুতিবৃন্দ, আমি ঠিক আছে, সাইফুল হক ভাইয়ের অনুরোধে সকালবেলা এখানে চলে এসেছি। সকালে সবারই কিছু কাজকর্ম থাকে, এগুলি রেখে আসছি। দুইটা কারণ। একটা হলো যে আমি সাইফুল হক ভাইকে অত্যন্ত পছন্দ করি, ভালোবাসি। 2 নম্বর, ওনার রাজনীতি আমার পছন্দ হয়। সেটা হলো যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, সেখানে তিনি অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছেন এবং সঠিক পদক্ষেপ নিয়েছেন বিভিন্ন সময়ে। তার
রাজনৈতিক বিশ্লেষণের সাথে আমার পরিচিতি আছে। বিভিন্ন লিফলেট, বিভিন্ন সময় তার দেয়া বক্তৃতা, এইসবের সাথে আমি মোটামুটি পরিচিত। আর আমার রাজনীতি সরাসরি দেখার অভিজ্ঞতা সেই 1974 সাল থেকে, তখন থেকে আমি সাংবাদিকতা করি। কাজেই রাজনীতির উত্থান পতন, অগ্রগতি, নিম্নগতি, ঊর্ধ্বগতি, নিম্নগতি, এগুলি দেখার সৌভাগ্য হয়েছে। বাম রাজনীতির দুর্বলতা এবং শক্তি, এগুলো মোটামুটি পর্যালোচনা করার সুযোগ হয়েছে। আমাদের দেশে বাম রাজনীতি বহুধা বিভক্ত। এই দেশের সামাজিক প্রেক্ষাপটের সাথে সম্পর্ক রেখে তাকে এগিয়ে নিয়ে যাওয়া একটা চ্যালেঞ্জ। আমি এই চ্যালেঞ্জ মোকাবেলায় সাইফুল হকের মধ্যে একটা সম্ভাবনা দেখতে পাই। এটা আমি ব্যাকগ্রাউন্ড বললাম। আর বইটার বিবরণ থেকে বোঝা যাচ্ছে যে বর্তমান যে আন্দোলনের অনেকটা ধারা বিবরণী, একদম সাম্প্রতিক ইতিহাস, তো তরতাজা কথাবার্তা। তো সেখানে বিশ্লেষণ যারা চান তারা বইটি পড়তে পারে, যে বিভিন্ন ইস্যুতে সাইফুল হক ভাইয়ের বিশ্লেষণ কী। আমাদের দেশে একটা মুসলিম দেশ, ধর্মীয় প্রভাব অনেক বেশি। তো এখানে যারা বাম আন্দোলন করবেন তারা এই জিনিসটাকে ইগনোর করতে পারেন না। কারণ যারা ধর্ম বিশ্বাসী তারা কিন্তু সাধারণ জনগণ। তাদেরকে বাদ দিয়ে আপনি বামপন্থী আন্দোলন এগিয়ে নিতে পারবেন না। তাদের কথা যদি আপনি না বলতে পারেন, তাদের মনের মধ্যে যদি আপনি প্রবেশ করতে না পারেন। অধ্যাপক আহমদ শরীফ শ্রমিক কৃষক সমাজবাদী দলের একটা সম্মেলনে বলেছিলেন যে আমাদের দেশের বামপন্থীরা বাস্তব কর্মপন্থা গ্রহণ চেয়ে তাত্ত্বিক বিশুদ্ধতা নিয়ে বেশি ব্যস্ত, এবং তাত্ত্বিক বিশুদ্ধতা অর্জন করতে করতে তাদের আর বাস্তব কোনো কিছু করা হয়ে ওঠে না। এই জন্য আমাদের বামপন্থী আন্দোলন বহুধা বিভক্ত। এই কথাটা এখনও সত্যি না, এই কথা বলা যাবে না। তবে তার মধ্যে কিছু ব্যতিক্রম ধর্মী কর্মী আছেন। আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মধ্যে সেই ব্যতিক্রম ধর্মী চিন্তাধারা, কাজকর্ম দেখতে পাই। যখন ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে কোনো উচ্চারণ করা কঠিন ছিল, তখন ঢাকা থেকে সেই উত্তরবঙ্গ পর্যন্ত ফ্যাসিবাদের পতনের জন্য সাইফুল হক ভাইয়েরা একটা লং মার্চ করেছিলেন। জায়গায় জায়গায় তারা আক্রমণের শিকার হয়েছিল। আমি খুব ঘনিষ্ঠভাবে এটাকে দেখেছি। সাহসের দরকার, আত্মবিশ্বাস দরকার। অনেকে আশা ছেড়ে দিয়েছিলেন যে এই ফ্যাসিবাদী শক্তির পরাজয় এই দেশে হবে না। তার কারণ দুইটা। একটা হলো তারা সমাজের মধ্যে এমনভাবে বিভেদ সৃষ্টি করে ফেলেছে যে সামাজিকভাবে এদের উৎখাত প্রায় অসম্ভব। কারণ প্রত্যেকটা স্থানেই তাদের স্বার্থভোগী, তাদের মানে স্বার্থ রক্ষা করার লোকজন নিয়োজিত আছে। পাশাপাশি যেটা সবচেয়ে সর্বনাশা ছিল সেটা হলো আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা
যেটুক প্রোটেকশান ফ্যাসিবাদী শক্তি নিজে দিতে পারে না, সেই প্রোটেকশানটা দিয়ে চলেছিল। সেই জন্য দেশের মানুষ প্রায় আশা ছেড়ে দিয়েছিল যে না, আমাদের মনে হয় এরকম একটা অবস্থার মধ্যেই আজীবন কাটাতে হবে। আমি কিন্তু এরকম বিশ্বাস করতাম না, কারণ আমি একজন রাজনীতির ছাত্র। আমি জানতাম যে তাদের দিন শেষ, কারণ যে আস্ফালন করতেছে, আস্ফালনগুলো সাধারণত শেষের দিকে মানুষ করে। শক্তির মদমত্ততা যখন সর্বোচ্চ স্তরে চলে যায়, তখন আর মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, তখন ওই আবল তাবল কথাবার্তাগুলি বলতে থাকে, যেগুলি আপনারা পত্রপত্রিকায়, বিভিন্ন টেলিভিশনে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখেছেন। কাজেই ফ্যাসিবাদের পতন সময়ের ব্যাপার ছিল এবং সেটা ত্বরান্বিত করেছেন কিছু রাজনৈতিক কর্মী, সাইফুল হক সাহেবের মতো মানুষেরা। আমি এই বইটি পাঠকরা গ্রহণ করবেন এই আশা কামনা করে, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।